আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের আজকে ধারাবাহিক আলোচনায় বিষয় থাকবে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা। তো যারা এর আগে আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো করেছো, ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী আমাদের ক্লাসগুলো করেছো তারা খুব ভালো করেই জানো যে আমরা তোমাদের প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট আলোচনা করতেছি, একদম লেসন ভিত্তিক আমরা আলোচনা করতেছি, যাতে করে তোমাদের পড়াশোনার কার্যক্রমটাকে সুন্দর এবং স্বাভাবিকভাবে তোমরা গুছিয়ে নিতে পারো। এই কারণে আর এখানে বরাবরের মতোই তোমরা জেনে গেছো বা জানো যে কথাটা বলতে হচ্ছে, তোমাদের কোনো প্রশ্ন মুখস্থ করতে হচ্ছে না, প্রশ্ন পড়তে হচ্ছে না, শুধুমাত্র অনুসন্ধান বা বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলো সংগ্রহ করে সরবরাহ করে তোমরা একটা অ্যাসাইনমেন্ট পেপার বা একটা দেয়ালিকার মতো তৈরি করতেছো বা তথ্যগুলো সংরক্ষণ করে বিভিন্ন বিষয় মানে মনের ভেতরে যে সকল চাওয়া বা পাওয়াগুলো রয়েছে সেই চাওয়া পাওয়ার পূর্ণতা দিতে পারতেছো কিন্তু তোমরা এই পঠন পাঠন পদ্ধতির মাধ্যমে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে যে একজন শিক্ষার্থী তার মনের পরিপূর্ণতাটাকে সে তার চারপাশের অবস্থান থেকে সংগ্রহ করতে সক্ষম হচ্ছে। তো আমরা সেই পাঠ্যসূচি অনুযায়ী বা সেই পাঠ পদ্ধতি অনুযায়ী তোমাদেরকে জাস্ট একটু সহায়তা করতেছি, সহায়ক হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি। তোমাদেরকে একটু দিক নির্দেশনা দেওয়া, কিভাবে প্রশ্নটা করা হতে পারে, কি কথা হতে পারে, কিভাবে আমরা বিষয়গুলোকে অনুসন্ধান করতে পারি, কিভাবে আমরা প্রকল্প ভিত্তিক কাজগুলো করতে পারি, করে তথ্যগুলো আমরা আমাদের সামনে উপস্থাপন করতে পারি, সেগুলো নিয়ে। তো আজকে আমাদের ধারাবাহিক আলোচনায় থাকছে মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা। আমরা কিন্তু দেখো আমাদের গ্রামের মুক্তিযুদ্ধ বলে একটা টপিক পড়তেছিলাম, আমরা সেখানে আজকে আলোচনা করব মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা। সমস্যা চিহ্নিতকরণ অনুসন্ধানের জন্য প্রশ্ন। আমাদের সমস্যা সমাধান করার জন্য সর্বপ্রথম যে বিষয়টার দিকে গুরুত্ব দেওয়া দরকার সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করা। প্রশ্ন লাগবে। প্রশ্ন যত আমার কাছে থাকবে, মনের মধ্যে যত প্রশ্ন আসে দেখবা তত কিন্তু তুমি ওই বিষয়টা, যে বিষয়টা জানতে চাচ্ছ সেই বিষয়টা একদম গভীর পর্যন্ত যেতে পারো। তুমি যদি প্রশ্ন করতে শেখো তাহলে তুমি জানতে পারবা, প্রশ্ন করতে না শিখলে তুমি জানতে পারবা না। কারণ জানার জন্য প্রশ্ন করতে শিখতে হবে। আমার যদি আগ্রহ না থাকে, আমার যদি স্পৃহা, জ্ঞান অর্জনের স্পৃহা না থাকে, তাহলে আমি কখনোই কোনোভাবেই আমি এটা অর্জন করতে পারবো না। তো এই জন্য প্রশ্ন করতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে সমস্যা চিহ্নিতকরণ এবং অনুসন্ধানের জন্য প্রশ্ন। এরপর দেখো আমরা বলছি, এরপর খুশি আপা বললেন, এবার এসো আমরা আমাদের সবার আগ্রহের বিষয় মুক্তিযুদ্ধ নিয়ে ভাবি। তাহলে যে বললাম, প্রশ্ন করতে হলে তোমাকে চিন্তা করতে হবে। চিন্তা না করলে কখনো কোনো প্রশ্ন তোমার মাথায় আসবে না। সবাইকে মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু প্রশ্ন করলেন, যার কিছু আমাদের জানা, কিছু অজানা। তিনি বললেন, তোমরা কি জানো? ক নাম্বার প্রশ্ন, আমাদের দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে? কেন মুক্তিযুদ্ধ হয়েছে? কখন এবং কতদিন ধরে মুক্তিযুদ্ধ হয়েছে? এই যে আমরা তিনটা প্রশ্ন এখানে দেখলাম, ক, খ এবং গ। কি বলা হচ্ছে যে আমাদের দেশে কিভাবে স্বাধীনতা পেয়েছে, আমরা কিভাবে স্বাধীন, একটু চিন্তা করো। এই যে প্রশ্নগুলো চলে আসতেছে, আমরা তো আমার এলাকার মুক্তিযুদ্ধ খুঁজতে যাচ্ছি, অনুসন্ধানে যাচ্ছি যে আমার এলাকায় কারা যুদ্ধ করলো সেটা খুঁজতে যাচ্ছি। তো এটা করার আগে আমাকে যেটা দরকার, যে বেসিক কিছু বিষয় তো আমাকে জানতে হবে। আমি যদি আমার ওই মৌলিক বিষয়গুলো না জানি তাহলে আমি কি প্রশ্ন করব, কি জানতে চাইবো, সেটা তো হবে না, কখনোই সম্ভব না। আমার অনুসন্ধান কাজ হবে না। তাহলে আমার অনুসন্ধান কাজের জন্য কিছু পদক্ষেপ নেওয়া দরকার। তাহলে প্রথম কাজ কি, আমার দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে। দেখো আমার দেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে, যে দীর্ঘ 9 মাস সংগ্রামের মাধ্যমে আমরা কিন্তু লিখতে পারি, দীর্ঘ 9 মাস সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা একটা কথা হতে পারে। আর আমি যে কথাটা লিখলাম সেটাই কি তোমাদের অ্যান্সার লিখতে হবে বা সেটাই কি অ্যান্সার হতে হবে এমনটা কোনো বলা আছে না। তুমি তোমার নিজের মতো করে ভাবো, কারণ এখানে কিন্তু আমাদের নিজের মতো করে ভাবার একটা জায়গা রয়েছে। আমার কিন্তু ওই যে আমরা আগে যেভাবে পড়ছি পাঠ্য বইয়ের এই জায়গাতে এই প্রশ্নটা করা হয়েছে, এই লাইনটা লেখা আছে, আমাকে কি করতে হবে, আমাকে ওই লাইনটাই লিখতে হবে এমনটা না। এমনটা কিন্তু এখন আর কোনোভাবেই না, এমনটা না। সুতরাং তুমি নিজের মতো করে ভাবো। তাহলে আমি লিখলাম কি, দীর্ঘ 9 মাস সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এটা আমি লিখলাম যে দীর্ঘ 9 মাস সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি।
তো দেখো এখানে কিন্তু আমরা একটা ইনফরমেশন পেয়ে গেলাম যে আমরা স্বাধীনতাটা কিভাবে পেলাম। কেন মুক্তিযুদ্ধ হয়েছে, কেন মুক্তিযুদ্ধটা কেন হলো, মুক্তিযুদ্ধটা কেন হলো, কি কারণে মুক্তিযুদ্ধটা হলো, কারণ কি? দেখো আমি এখানে একটা অ্যান্সার লিখি যে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্য ও নির্যাতন। এই যে তারা আমাদের সাথে বৈষম্য করতেছে এই কারণে। এরপর দেখো আরেকটা প্রশ্ন করছে, কখন এবং কতদিন ধরে এই মুক্তিযুদ্ধ হয়েছিল, কখন এটা কোন সময়? তাহলে আমরা এখানে সময়টা লিখবো 1971। কয় মাস হয়েছিল, কতদিন হয়েছিল? 9 মাস। তাহলে এই যে আমরা যে কাজটা করতে যাচ্ছি সেই কাজটা করতে যাওয়ার আগে আমাদেরকে এই বিষয়গুলো জেনে নিতে হচ্ছে। আমরা একটা অনুসন্ধানে যাব, আমরা বিভিন্ন জনকে প্রশ্ন করব, তাদের কাছ থেকে তথ্য নিব। তাহলে আমি যদি একটা প্রশ্ন করে তথ্য নিতে চাই বা যাই, সেক্ষেত্রে আমাকে তো কিছু শিক্ষা অর্জন করতে হবে। আমি যদি ধারণা না পাই, ধারণা না থাকে, তাহলে কি আমি শিক্ষা অর্জন করতে পারবো? কারো কাছে প্রশ্ন করতে পারবো? যে কোনো টপিকে যদি আমার ধারণা না থাকে, আমি কি কাউকে প্রশ্ন করতে পারবো যে এটা কি বলেন তো, ওইটা কি হয়েছে, কি করছিলেন, কোথায় গেছিলেন? আমাকে তো জানতে হবে, আমাকে ধারণাটা রাখতে হবে। আমি ধারণাটা রাখতে পারি, জানতে পারি, তবেই আমি তার কাছ থেকে প্রশ্ন করে তার কাছ থেকে তথ্যটা নিতে পারবো, এবং ওই তথ্য থেকে আমার যে জানার জায়গাটা, আমি সেই আমার জানার জায়গাটাকে পূরণ করতে পারবো। সেই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। এরপর আমরা পরবর্তী তার কি আছে দেখি। দেখো আমরা গ নাম্বার প্রশ্ন অলরেডি অ্যান্সার করে ফেলছি। এরা পাঠ্য বইতে একটু মিস্টেক করছে, তারা করতেই পারে, আমরা করব না। এটা ঘ নাম্বার প্রশ্ন হবে, এটা ও হবে, এটা চ হবে, কারণ গ নাম্বার প্রশ্ন আমাদের হয়ে গেছে, আমি এখানে কারেকশন করে দিলাম। আচ্ছা, এই 3টা প্রশ্ন বাকি আছে, কারণ আমরা গত অ্যান্সার করে ফেলছি। কার নেতৃত্বে কিভাবে সংগঠিত হয়েছিল, কার নেতৃত্বে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল? যে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি সংক্ষেপে লিখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত ছিল। কিভাবে সংগঠিত ছিল? যে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা নিচে লিখি, তাহলে আমাদের পরবর্তীতে কিভাবে সংগঠিত হয়েছিল আমরা বলতে পারি যে কেন মুক্তিযুদ্ধ সংগঠিত ছিল? যে শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। তো এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে, এই প্রশ্নগুলো আমাদেরকে জেনে নিতে হবে। শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মাধ্যমে। এরপর আসো যে ও নাম্বার যে প্রশ্ন, শুধু কি বিখ্যাত মানুষরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিল? আমাদের মতো সাধারণ মানুষরা কি কোনো অবদান রেখেছিলেন? তোমাদের পরিচিত কেউ কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন? কতগুলো প্রশ্ন হলো, আমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার রাখবো। যে আমরা তাহলে এখানে বলছে শুধু কি, প্রশ্নটা আরেকবার একটু দেখি। আমরা বলতেছে যে শুধু কি বিখ্যাত মানুষরাই মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন? আমরা বলবো যে না, শুধু বিখ্যাত ব্যক্তিরাই অবদান রাখেন নাই। বিখ্যাত ব্যক্তিরাই অবদান রাখেন নাই। সাধারণ জনগণ অর্থাৎ কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, দিনমজুর সহ সকল শ্রেণী পেশার মানুষ এখানে অবদান রেখেছিলেন। আমরা এই কথাটা বলবো। এরপরে দেখো পরবর্তী প্রশ্নটাতে আসি আমরা, যে তোমাদের পরিচিত কি মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ অথবা সহযোগিতা করেছিলেন? করলে কি ধরনের ভূমিকা রেখেছিলেন? এই যে কি ধরনের ভূমিকা রেখেছিলেন, এই প্রশ্নটা করা হচ্ছে যে যদি তারা করে কি ধরনের ভূমিকা রেখেছিলেন। এই জায়গাটাই কিন্তু আমাদের অনুসন্ধানের জায়গা। আমরা অনুসন্ধানের জায়গায় চলে এসেছি। কি করব? আমরা জানলাম মুক্তিযুদ্ধ কি, কার নেতৃত্বে শুরু হলো, কে নির্দেশনা দিল, কখন শুরু হলো, কতদিন হলো, কি হলো, সবকিছু জেনে গেলাম। এখন সর্বশেষ স্টেপে আমরা জানতে চাচ্ছি কি, যে আমার এলাকায় কেউ কি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? যদি করে তাহলে কি বলছে, কি ধরনের ভূমিকা রেখেছেন, তার কাজটা কি হয়েছিল। আমি আগের একটা ক্লাসে
কোন একটা ক্লাস হয়তো বলছিলাম যে দেখো আমি একটা মুক্তিযোদ্ধাদের নিয়ে একটা অনুসন্ধানমূলক কাজ আমি নিজে করেছিলাম। সেখানে তাদের কাছে যে বিভিন্ন আমি কিছু প্রশ্ন লিখে নিয়েছিলাম। প্রথমত তার নাম, তিনি কোন সেক্টরে যুদ্ধ করতেন, কবে যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, কেন তিনি যুদ্ধ করতে গেলেন, এই রকম কিছু প্রশ্ন আমাদেরকে সংযোজন করে নিতে হবে, আমাদেরকে একটা প্রশ্ন প্রণালী তৈরি করে নিতে হবে। আমরা দেখো আমাদের ওই শ্যামলী গ্রাম যখন তোমাদেরকে পড়াইছিলাম, শ্যামলী গ্রামের ঘটনাটা নিয়ে যখন তোমাদেরকে পড়াইছিলাম, তখন কিন্তু এরকম কিছু প্রশ্ন সেট আপ করা ছিল আমাদের, যে আমরা একটা প্রশ্ন তৈরি করব। এটা একটা অনুসন্ধানের একটা গুরুত্বপূর্ণ দিক, যে আমরা কোনো বিষয় জানতে চাইলে আমরা ধীর স্থির ভাবে কিছু একটা পৃষ্ঠা বা কোনো জায়গায় একটা প্রশ্ন সেট আপ করে নেব, নির্ধারণ করে নেব। ওই প্রশ্ন নির্ধারণ করে নিলে আমাদেরকে প্রশ্ন করাটা সুবিধা হয়, আমরা দ্রুত প্রশ্ন করে তাদের কাছ থেকে অ্যান্সারটা নিতে পারি। তারা কি বলতেছে সেই তথ্যগুলো নিয়ে আমরা পরবর্তীতে ওইটা নিয়ে সবাই মিলে গ্রুপ ভিত্তিক বসে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে এই ঘটনাগুলো ঘটছে, এই কাজগুলো আমাদেরকে করতে হয়েছে বা করা লাগবে, এটা আমরা করতে পারি, বা আমরা সঠিক তথ্যগুলো খুঁজে বের করতে পারি। ঠিক ওই রকম ভাবে আমরা করব। তো আমাদের এখানে একটা ঘটনা দেওয়া আছে, যে তাদের পাঠ্য বই থেকে যেটা দেওয়া আছে, শহীদ আজাদের গল্প শুনি। শহীদ আজাদ, তিনি শহীদ হয়েছেন। এই প্রশ্নগুলো নিয়ে আলোচনার এক পর্যায়ে খুশি আপা মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান নিয়ে বলতে গিয়ে শহীদ আজাদের গল্প বললেন। তোমরা হয়তো অনেকেই শহীদ আজাদের কথা শুনেছো। মুক্তিযুদ্ধের সময় আজাদ ছিল তরতাজা এক তরুণ। কম বয়স হলেও সে ছিল ক্র্যাক প্লাটুন নামে একটি গেরিলা দলের ভীষণ সাহসী এক সদস্য। ক্র্যাক প্লাটুন, এই নামটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন হচ্ছে ঢাকার ভেতরে একটা গেরিলা দল গঠন করা হয়েছিল। ঢাকার ভেতরে ওই গেরিলা দলটার নামকরণ করা হয়েছিল ক্র্যাক প্লাটুন। এখন আবার বলতে পারো যে গেরিলা দল কি? গেরিলা দল হচ্ছে যারা পালিয়ে পালিয়ে যুদ্ধ করতো, তাদেরকে বলা হতো গেরিলা যোদ্ধা। তো এই ঢাকার ভেতরে, ঢাকা সিটির ভেতরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভবনে পশ্চিম পাকিস্তানিরা তাদের বিভিন্ন ব্যক্তিবর্গ এসে বিভিন্ন বৈঠক করতেন, বিভিন্ন পরামর্শ দিতেন, যুদ্ধটাকে কিভাবে চালিয়ে নেওয়া যায়, কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণটা বাড়ানো যায়, এই ধরনের বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করতেন। তো এই গেরিলা দল ক্র্যাক প্লাটুন সদস্যরা কি করতেন, সেই তথ্যগুলো আগে থেকে জেনে নিয়ে সেই ভবনগুলো গুড়িয়ে দিতেন, ভবনগুলো ধ্বংস করে দিতেন, গাড়িতে হামলা করতেন, করে তাদেরকে পরাস্ত করার চেষ্টা করতেন বা কার্যক্রম পরিচালনা করতেন। তো এখানে আমরা এই যে শহীদ আজাদের কথা বলতেছি, শহীদ আজাদও সেই ক্র্যাক প্লাটুনের একজন সদস্য। পাকিস্তানি সেনাবাহিনীর ওপর গেরিলা আক্রমণ চালাতে বিন্দুমাত্র ভয় পেত না। যুদ্ধের এক পর্যায়ে আজাদ পাকিস্তানি বাহিনীর কাছে ধরা পড়ে যায়। দেখো, ধরা পড়ে যায়। এরপর বলছে আজাদের মা অনেক খোঁজাখুঁজি করে জানতে পারেন যে আজাদকে রমনা থানায় আটকে রাখা হয়েছে। তিনি গিয়ে দেখেন আজাদকে এমনই অত্যাচার করা হয়েছে যে আজাদ উঠে দাঁড়াতে পারছে না। মাকে দেখে আজাদ বলেছে যদি আজাদ তার গেরিলা দলের বাকি সদস্যদের খবর জানায় তাহলে তাকে ছেড়ে দিবে। আজাদের মা তখন আজাদকে বললেন জীবন গেলেও যাতে আজাদ অন্য মুক্তিযোদ্ধাদের নাম ঠিকানা না বলে। দেখো কত রোমহর্ষক একটা ঘটনা, যে মা তার সন্তানের সামনে উপস্থিত। এই যে আমরা এইভাবেই কিন্তু বিভিন্ন জায়গার তথ্যগুলো আমাদের এলাকায় অনেকে নাম না, আমরা চিনি না, জানি না, এরকম অনেক ঘটনা কিন্তু লুকিয়ে আছে। অনেক ঘটনা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে, আমরা জানি না। ওই কিছু কিছু মানুষের তথ্যগুলো চলে আসছে, বাকি ঘটনাগুলো আমরা জানি না। এরকম অনেক ঘটনার একত্রিত হয়ে কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা কিন্তু সস্তা বিষয় না। আমরা স্বাধীনতা বললাম, স্বাধীন হয়ে গেলাম, স্বাধীনতা পেয়ে গেলাম, হ্যাঁ, এটা না। আমাদের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ করতে হয়েছে, আমাদের অনেক কিছু হারাতে হয়েছে, আমাদেরকে অনেককে কষ্ট সহ্য করতে হয়েছে, তারপরেই কিন্তু আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। দেখো এখানে কত কষ্টদায়ক একটা কথা, যে তারপর সে ধরা পড়ছে, তার উপর অত্যাচার নির্যাতন করছে, দলের অন্য সদস্যদেরকে নাম জানতে চায়, তার মা উপস্থিত সেখানে। তার মা কিন্তু নিজে বলে দিচ্ছে যে কোনোভাবেই তুমি বলো না, তোমাকে মেরে ফেলুক। চিন্তা করতে পারছো, মা বলতেছে তোমাকে মেরে ফেলুক, তারপরেও তোমরা কি করো না, তারপরেও তোমরা এটা বলো না যে আর অন্যান্য যোদ্ধারা কোথায় আছে, এটা বলো না। তা দেখো কত কষ্টের একটা বিষয় এখানে। এরপরে কি আসছে আমরা দেখি একটু। আজাদ সম্মত হয়। দীর্ঘ অনাহারে শীর্ণ আজাদ মায়ের কাছে ভাত খেতে চেয়েছিল।
আজাদের মা ভাত নিয়ে ফেরত এসে আজাদকে আর খুঁজে পাননি কখনো। আজাদের মা এরপর যে 14 বছর বেঁচে ছিলেন কখনো আর ভাত খাননি। এই যে আজাদের মা বাকি 14 বছর আর ভাত খাননি। কেন? যে ওই যে তার সন্তান তার মার কাছে ভাত খেতে চেয়েছিল, সে ভাত রান্না করে নিয়ে গিয়েছিল, কিন্তু তার সন্তানকে খাওয়াতে পারেন নাই। তার মনের মধ্যে একটা কষ্ট যে আমার সন্তানকে যদি আমি বলে দিতে বলতাম, আমার কথা শুনে শুনে যদি সে বলে দিত, তাহলে হয়তো আমার সন্তান বেঁচে যেত, আমার সন্তানকে হারাতে হতো না। এই যে নানান চিন্তা, নানান প্রশ্ন তার মায়ের মাথার মধ্যে আসছে। এ তো গেল এক শহীদ আজাদের কথা। এরকম হাজারো শহীদ আজাদ আমাদের প্রতিটি এলাকায় ছড়িয়ে আছে। আমরা কি কখনো জানবো না আমাদের এলাকায় ছড়িয়ে থাকা এমন বীর শহীদদের কথা, এমন বীর মায়েদের কথা? আমি কিন্তু এই কথাটাই তোমাদেরকে বললাম, এটা বলার আগে যে একটু আগেই বললাম যে একজনের ঘটনার মাধ্যমে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা কিন্তু আমাদের চারপাশে ছড়ায় ছিটায় আছে, যেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, যেটা আমি আমার এলাকায় খুঁজে বের করেছিলাম, জানতে পেরেছিলাম। তোমরা চাইলে তোমরাও করতে পারবা, তোমরাও জানতে পারবা। সেই জানার জায়গাটাই তোমাদেরকে করে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাদের কাজ হবে তোমার চারপাশে কারা যুদ্ধ করেছে। এন্ড তুমি বলতে পারো যে আমি কিভাবে জানবো যে কারা যুদ্ধ করেছে? তুমি তোমার বাবা মা, দাদা দাদি যারা আছেন তাদের কাছ থেকে জানো, শোনো যে এই এলাকায় কি আছে। আরেকটা জায়গা আছে যে আমাদের যে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন যে অফিস যে জায়গাগুলোতে রয়েছে, সেখানে গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বলে একটা কাউন্সিল রয়েছে, সেখানে গেলে মুক্তিযোদ্ধাদের লিস্ট বা সারণী পেয়ে যাওয়া যাবে, যে কারা যুদ্ধ করেছেন, কারা মুক্তিযোদ্ধা, তাদের সারণী পাওয়া যাবে। সেখান থেকে তুমি কিন্তু তাদেরকে খুঁজে বের করতেই পারো। এবার বলছে, দেখো বলা হচ্ছে যে নিশ্চয়ই জানবো, কিন্তু প্রশ্ন হচ্ছে জানবো কিভাবে? আমাদের এলাকায় এই ইতিহাস তো কোথাও লেখার নেই। এই যেটা গুরুত্বপূর্ণ কথা, এরকম হিস্ট্রি তো আমাদের এলাকার নেই, গ্রামে তো থাকে না এটা। আমরা কি শুধু অন্যদের খুঁজে পাওয়া ইতিহাস পড়তেই সীমাবদ্ধ থাকবো, না নিজেরাই বিস্তৃতির অতল থেকে হারাতে বসে ইতিহাস খুঁজে বের করে আনবো? এই যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা কি ওই যে সেই লেখা হয়েছে, লিখে রাখছে আজ থেকে 50 বছর আগে যে ঘটনাগুলো, ওইটাই খালি পড়ে যাবো, ওইটাই খালি পড়ে যাবো? আমাদের কাজ কি শুধু অন্যের লেখে যাওয়া বিষয়গুলোই পড়া, নাকি আমরা নিজেরা কিছু পড়বো, নিজেরা কিছু জানবো, নিজেরা কিছু সৃষ্টি করে রেখে যাব? কারণ যে তোমাদেরকে একটা ক্লাসে বলেছি যে আমাদের জেনারেশন, তোমরা যারা আছো, আমরা মুক্তিযোদ্ধাদের সংস্পর্শে যাওয়ার এখনো সুযোগ আছে, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন আর মুক্তিযোদ্ধাদের খুঁজে পাবে না, কারণ তারা মারা যাবে, অনেকে মারা গেছে, কিছু বেঁচে আছে। আমরা তাদের সংস্পর্শে যে যেতে পারতেছি, কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন মুক্তিযোদ্ধাদের গল্প শুধু তাদেরকে শুনতেই হবে, শুনতে হবে। অর্থাৎ তুমি আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী হিসেবে যে সুযোগটা পাচ্ছ, আজ থেকে 15-20 বছর পর যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সেই সুযোগটা পাবে না। সুতরাং তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, যে সকল বিষয়গুলো এখনো লুকোনো আছে, যে সকল বিষয়গুলো জানে না কেউ, সেগুলো খুঁজে বের করা, খুঁজে বের করে আমাদের এই ইতিহাসটাকে সমৃদ্ধ করা। এটা আমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। কেমন হয় যদি আমরা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধের সাধারণ মানুষের ভূমিকা অনুসন্ধান করে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন অধ্যায়ে যুক্ত করি? এখানে দেখো বসে ক্লাসের সবাই একসাথে বলে উঠলো, আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন অধ্যায়ে যুক্ত করতে চাই। খুশিয়াপা তখন বললেন, আমাদের এলাকার মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা কি কি জানতে চাও? অনুসন্ধান বলল কি ঘটেছিল, পাকিস্তানিরা এই এলাকায় কি কি অত্যাচার করেছিল। কি ঘটেছিল, পাকিস্তানিরা কি কি অত্যাচার করেছিল। প্রকৃতির প্রশ্ন, এলাকায় মুক্তিযোদ্ধারা কি করেছিল। স্বাধীন জানতে চাওয়া, সাধারণ মানুষ কি করেছিল। দেখো কতগুলো প্রশ্ন হয়ে গেল। এখানে কি ঘটেছিল, এলাকায় কি অত্যাচার করেছিল, পাকিস্তানে কি অত্যাচার করেছিল, মুক্তিযোদ্ধারা কি করেছিল, সাধারণ মানুষ কি করেছিল। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো তৈরি করতে হবে। এরপরে দেখো পরবর্তী যে কথাটা বলতেছে, সবার প্রশ্ন বোর্ডে লিখে নিয়েছিলেন খুশিয়াপা। আলোচনা শেষে সবার প্রশ্নগুলোকে কয়েকটি মূল প্রশ্নে ভাগ করালো। সবাই মিলে এই প্রকল্পের মধ্য দিয়ে এগুলোর উত্তর খুঁজে বের করবে। যেমন 1, মুক্তিযুদ্ধের সময় এই অঞ্চলের সাধারণ মানুষের উপর কি রকম অত্যাচার হয়েছিল। 2, মুক্তিযোদ্ধারা কিভাবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। 3, সাধারণ মানুষেরা কিভাবে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছিল। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এই বিষয়গুলো মাথায় রেখে বা এই বিষয়গুলো লিপিবদ্ধ করে আমরা আমাদের চারপাশে যারা রয়েছে তাদের কাছ থেকে প্রশ্ন করে জেনে শুনে আমরা তথ্যগুলো খুঁজে বের করব। তো এটাই হচ্ছে কিন্তু আমাদের এখানকার কাজ। তাহলে আমাদের পড়াশোনার ক্ষেত্রে যে ডিফারেন্টটা দেখলাম,
আমরা এতদিন পর্যন্ত যে মুখস্থ বিদ্যার মধ্যে ছিলাম, আমরা কিন্তু এখানে মুখস্থ বিদ্যার মধ্যে নেই। আমরা কি পড়াশোনা থেকে দূরে সরে গেলাম? না, আমরা পড়াশোনা থেকে দূরে সরে যাই নাই, আমরা পড়াশোনার মধ্যে আছি। কিন্তু আগে আমরা একটা মাধ্যমে করতাম, এখন আমরা অন্য একটা মাধ্যমে মানে শুরু করছি। তো আমার কাছ থেকে যেটা মনে হয়, আগের যে মুখস্থ নির্ভর মাধ্যম, তার চেয়ে কিন্তু এটা কোনো অংশে খারাপ না, বরং অনেক অনেক ভালো একটা মাধ্যম। তো এই তথ্যগুলো নিয়ে আমরা আমাদের অনুসন্ধানী কার্যক্রম শুরু করি। আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।